আজকে আমরা পড়ব মধুসূদন দত্তের পদ্মাবতী নাটক। আমরা শর্মিষ্ঠা প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে নাটকের বাংলার নাটকের ইতিহাসের বাংলা নাট্যশালার ইতিহাসের প্রসঙ্গ। সেখানে আমরা এটাও বলেছিলাম যে লেবেদেফের হাত ধরে যে বাংলার নাট্যশালার সূচনা, বলা যেতে পারে বাংলার থিয়েটারের সূচনা বা ইংলিশ থিয়েটারের সূচনা, সেই সূচনার একটা বিচ্ছিন্ন হিসেবেই থেকে গেছে। তার পরবর্তী প্রয়াসে আমরা দেখতে পাই যে মূলত অপেশাদার কিছু নাট্য প্রচেষ্টা বা সেকালের কিছু নাট্যকর্মী বৃন্দ, যারা অপেশাদারী ভাবে, পেশাদারগত ভাবে নয়, অপেশাদারী ভাবে যারা নাটকের অভিনয় সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন এবং অভিনয় কার্যের সঙ্গে তারা ওতপ্রোতভাবে না হলেও বহু সময় তারা অতিবাহিত তা থেকে করেছেন। সেই প্রচেষ্টারই আমরা একটা সূত্র ধরে গিয়েছিলাম বেলগাছিয়া নাট্যশালা পর্যন্ত, এবং সেই বেলগাছিয়া নাট্যশালার একটি নাটকের অভিনয় দেখতে গিয়ে মধুসূদন দত্তের মনে হয় যে বাংলা নাটকের যে চর্চা চলছে সেই চর্চা প্রকৃতপক্ষে নাটক নয়, নাটক বলে কিছু হওয়ার উপযুক্ত সেগুলো নয়, মূলত বলা যেতে পারে সংস্কৃতির যথাযথ অনুকরণ ছাড়ার কিছু নয়, অনুকরণও ঠিক যে খুব উন্নত হয়েছে এমন কিছু নয়। তাই তিনি একেবারে লিখছেন অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড় বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিসয়। সেই মধুসূদন দত্তের আরেকটি নাটক পদ্মাবতী নাটক আমরা পড়ব, যেটি লেখার ক্ষেত্রে আমরা জানি যে রত্নাবলী নাটক লেখার মানে রত্নাবলী দেখার পরেই তিনি লিখতে শুরু করছেন যে নাটকটি, সেই নাটকটি হচ্ছে শর্মিষ্ঠা নাটক, জানি আমরা পড়েছি, এবং শর্মিষ্ঠা নাটকের আমরা দোষ ত্রুটি ইত্যাদি বিষয়ক আগে আলোচনা করেছি আগের ক্লাসে। কিন্তু এর পরের বছর 1860 সেখানে প্রকাশিত হচ্ছে মধুসূদন দত্তের আরেকটি নাটক, যে নাটকটি হচ্ছে পদ্মাবতী। কিন্তু আমরা জানি যে মধুসূদন দত্তের পড়াশোনার বেশিরভাগটাই হচ্ছে আহ বহু বিদেশি সাহিত্য, যার মধ্যে গ্রিক সাহিত্য, লাতিন সাহিত্য, রোমান সাহিত্য, এইসব তার একটা পড়ার একটা জায়গা ছিল। ঠিক এক্ষেত্রে পদ্মাবতী নাটকের ক্ষেত্রেও তিনি একেবারে গ্রিক নাটকের বা বলা যেতে পারে গ্রিক একটা প্রসঙ্গের বা প্রভাবেরও একটা বড় জায়গা এক্ষেত্রে ছিল। কারণ গ্রিক পুরাণের যে কাহিনী, মূলত আহ জুনো, ভিনাস এবং প্যালাস, যে দেবীত্রয়, তাদের তাদের মধ্যে যে বিবাদ এবং যার ফলে ট্রয়ের যুদ্ধ সংঘটিত হয়েছে, সেই উপাখ্যানকে বা উপাখ্যানের একটা অনুপ্রেরণায় বা উপাখ্যানকে সামনে রেখে এক্ষেত্রেও শচী, মুরোজা এবং রতির যে আখ্যানকে তিনি গ্রিক আখ্যানের মতো জুনো, প্যালেস এবং ভিনাসের মতো অনুরূপ করে এক্ষেত্রে তিনি এই নাটক নির্মাণ করেছেন। কিন্তু এই নির্মাণের ক্ষেত্রে যেটা হয়েছে, তিনি গ্রিক নাটকের মতো ট্র্যাজিক করেননি, তিনি সংস্কৃত নাটকের অনুরূপ এক্ষেত্রে সেখানে তিনি ট্র্যাজিক না করে এক্ষেত্রে তিনি মিলন দেখিয়েছেন। এইটা তার একটা বলা যেতে পারে আলাদা পৃথকীকরণ, তার নিজস্বতা একটা এক্ষেত্রে রয়েছে। কিন্তু আমরা এই নাটকের ক্ষেত্রে বা নাটক পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে পড়বো, কি ইত্যাদি পড়বো, সেই সব আলোচনার পূর্বে আমরা যদি একটু নাটকের বিষয়বস্তু এবং নাটকের যে উল্লেখযোগ্য দিকগুলি রয়েছে সেইগুলো বিষয়ে একটু কথা বলতে পারি। প্রথম হচ্ছে যে মধুসূদন দত্তের যে দীর্ঘকাল ধরে তার যে অনুভব হচ্ছে যে যে বাংলা সংস্কৃতি বা সাহিত্যের প্রতি তার একটা যে চোখ তৈরি হচ্ছে দীর্ঘদিন, আহ সেটা কিন্তু বহু পরে, মানে তার বহু সময় অতিবাহিত করার পরে তিনি দেখছেন। কিন্তু আমরা জানি তার বেড়ে ওঠার ক্ষেত্রে তার মায়ের কাছে রামায়ণ মহাভারত শোনা বা গ্রামে তার বড় হওয়ার একটা সময় অতিবাহিত করছেন, সুতরাং তার নারীর সঙ্গে, তার সংযোগের সঙ্গে, তার ভেতরের সঙ্গে বাংলার মাটির একটা যোগ কিন্তু প্রথম থেকে সেখানে ছিল। তাই এই নাটকগুলির ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি একদিক থেকে কাহিনী নিয়ে আসছেন ভারতীয় পুরাণ, ঠিক সেই পুরাণকেই তিনি ভারতীয় পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি, ঠিক সেই বিষয়টিকেই তিনি একটি নতুন দৃষ্টিভঙ্গির সামনে উপস্থাপিত করছেন। সেই দৃষ্টিভঙ্গি হয়তো ইউরোপ থেকে আসা, হয়তো গ্রিক থেকে আসা, এইরকম একটা আখ্যানের মানে গ্রিক একটা মডেলকে তিনি এখানে নিয়ে আসছেন বলা যেতে পারে। আমরা
তারই এই যে সমস্ত নাটকের কথা আমরা জানি, যেমন মূলত 3টি নাটক, শর্মিষ্ঠা, আমাদের পদ্মাবতী, এবং এছাড়া আরেকটি নাটক রয়েছে কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী টডের যে রাজস্থান গ্রন্থ, সেই রাজস্থান গ্রন্থের অনুকরণে বা রাজস্থান গ্রন্থের কাহিনী অনুসরণে তিনি লিখছেন। ঠিক একইভাবে প্রহসন রচনা করছেন বুড়ো শালিকের ঘাড়ের কি বলে সভ্যতা। এছাড়াও তিনি রচনা করছেন আমাদের উল্লেখযোগ্য কিছু কাব্য, সেগুলো তার রয়েছে। আমরা যদি পদ্মাবতীর ক্ষেত্রে দেখবো যে শর্মিষ্ঠার ঠিক পরে পরেই এই ক্ষেত্রে রচনা, এবং এই রচনার ক্ষেত্রে আমি আগেই বললাম যে গ্রিক পুরাণ থেকে তিনি গ্রহণ করছেন, এবং যেহেতু তিনি চিরদিনই গ্রিক সাহিত্যের প্রতি একটা বিশেষ তার অনুরাগ ছিল, এবং এই অনুরাগের ফলে তার নাটক মানে নাটক এবং কাব্যের অনেক জায়গাতে আমরা দেখবো যে গ্রিক প্রভাব রয়েছে। গ্রিক যে অ্যাপেল অফ ডিসকর্ড যে বলা যেতে পারে উপাখ্যান, সেই অ্যাপেল অফ ডিসকর্ড উপাখ্যানের যে নিওজুনো বা ভিনাস এবং প্যালাস, তারা যে দেবী ত্রয় ছিলেন, তাদের বিবাদ বেঁধেছিল, এবং যার ফলে ট্রয়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই উপাখ্যান যে রয়েছে, সেই উপাখ্যানকে সামনে রেখে বা সেই উপাখ্যানের অবলম্বনে মধুসূদন এক্ষেত্রে পদ্মাবতী নাটক রচনা করছে। এবং শচী, মুরজা এবং রতি যথাক্রমে হচ্ছে, শচী হচ্ছে জুনো, মুরজা হচ্ছে প্যালাস, এবং ভিনাস হচ্ছেন রতি। এবং প্যারিস যেমন ভিনাসকে শ্রেষ্ঠ সুন্দরী বলে অ্যালেনকে লাভ করেছিলেন, কিন্তু ট্রয় নগরীর ধ্বংসের কারণ হয়েছিল, ঠিক পদ্মাবতীর নাটকের ক্ষেত্রে আমরা দেখবো যে ইন্দ্রনীলও রতিকে সর্বোত্তম সুন্দরী এই অভিমত প্রকাশ করায় পদ্মাবতীকে লাভ করেছিলেন, এবং আবার হারিয়েও ছিলেন। ফলে এইখানেও ক্ষেত্রে দেখবো যে সংস্কৃত নাটকের অনুসরণে কিন্তু তিনি এক্ষেত্রে ইন্দ্রনীল এবং পদ্মাবতীর মিলন সাধন করেছিলেন শেষ পর্যন্ত, এবং এটাও বলা যেতে পারে এই নাটকের মৌলিকতা বটে। এই নাটকের যে রচনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রভাবও আমরা দেখবো, যেমন এক্ষেত্রে অভিজ্ঞান ও শকুন্তলমের একটা প্রভাব রয়েছে, আমরা নাটকের যে অংশ যখন পড়বো সেই অংশ দেখতে পাবো। পাশাপাশি এখানে চরিত্র, যে শর্মিষ্ঠা নাটকের ক্ষেত্রে আমরা যে চরিত্র রূপায়ণ দেখেছি, যে শর্মিষ্ঠার নামকরণে শর্মিষ্ঠা হলেও শর্মিষ্ঠার চরিত্রের ক্ষেত্রে একটা বড় দুর্বলতা হচ্ছে শর্মিষ্ঠা বড় বেশি শান্ত। তার যে চরিত্র, ঘটনাবহুল চরিত্র, নাটকীয় চরিত্র কিন্তু শর্মিষ্ঠা হয়ে ওঠেনি। এক্ষেত্রে শর্মিষ্ঠার পরবর্তী ক্ষেত্রে তার পরবর্তী বছরে যে পদ্মাবতী নাটক, সেক্ষেত্রে আমরা দেখবো যে না, এক্ষেত্রে কিন্তু পদ্মাবতী চরিত্র বা শচী চরিত্র বা এই সমস্ত চরিত্রগুলো কিন্তু অনেক বেশি পরিণত, অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এইটা তার লেখার একটা বলা যেতে পারে আগামী মানে এর অগ্রসরতা হতে পারে, অগ্রসরমানতা এক্ষেত্রে হতে পারে। শর্মিষ্ঠা যে নাটক আমরা বারবার করে পড়েছিলাম, সেই শর্মিষ্ঠা নাটকের ক্ষেত্রে বারবার বলেছিলাম যে এই নাটকের ক্ষেত্রে দেবযানী চরিত্র অনেকখানি সফল, শর্মিষ্ঠা কিন্তু তখনই সফল নয়। কিন্তু পদ্মাবতী নাটকের ক্ষেত্রে দেখবো যে এই সমস্ত গুলোর ক্ষেত্রে সফলতা কিন্তু অনেক বেশি। রামগতি ন্যায়রত্ন মহাশয় বলেছিলেন যে এই নাটকের যে উপরের যে শকুন্তলা নাটকের বড় প্রভাব রয়েছে, এবং বলা যেতে পারে একটু যথার্থই মনে হবে, কারণ পদ্মাবতীর সঙ্গে ইন্দ্রনীলের যে মিলন এবং বিচ্ছেদ, এবং শেষ পর্যন্ত অঙ্গিরার আশ্রমে তাদের যে পুনর্মিলন, এই সমস্ত কিছুর মধ্যে মিলন বিচ্ছেদের যে মিলন এবং বিচ্ছেদ, এবং শেষ পর্যন্ত অঙ্গিরা ঋষির আশ্রমে তাদের যে পুনর্মিলন, এর মধ্যে আমাদের শকুন্তলার যে ঘটনা, সেই ঘটনা মনে পড়বে। শকুন্তলা দুষ্যন্তের প্রেম এবং তার বিচ্ছেদ, এবং শেষ পর্যন্ত তার অপমান, এবং শেষ পর্যন্ত তাদের মিলন, এই দৃশ্যটা এক্ষেত্রে একটা প্রভাব রয়েছে। এছাড়াও নাটকের যে বর্ণিত বিষয়ের মধ্যে শকুন্তলার প্রভাব অবশ্যই রয়েছে। যেমন আমরা যদি পদ্মাবতীর সংলাপ দেখি, যে কুকুর আমার পায়ে বাঁচতে লাগলো, উহু আমি তো আর চলতে পারি না, তোমরা একজন আমাকে ধরো। এই যে এই যে অংশটি, মানে মনে হবে যেন শকুন্তলা এই কথা বলছে অনুসুয়া এবং প্রিয়ংবদাকে। এই যে সংলাপ রচনার ক্ষেত্রেও শকুন্তলার প্রথম অঙ্কের যে অনুরূপ আমরা এই ক্ষেত্রে দেখব। পদ্মাবতী নাটকের ক্ষেত্রে এই শ্রেষ্ঠ যদি চরিত্র কিছু হয়, সেক্ষেত্রে আমরা দেখব শচী। কারণ এই শচী একই সঙ্গে মহিমাময়ী নন, একেবারেই বলা যেতে পারে ঝগড়ুটে, কলহপরায়ণ, রাজ্ঞী, একেবারে জুনোর সমগোত্রীয়া। তাহলে পুরাণের চরিত্রের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে তিনি পুরাণকে নব নির্মাণও করছেন। মেঘনাদ বধে যেমন চরিত্রকে বিকৃত করছেন,
তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করছেন। সেই অভিযোগ পদ্মাবতী নাটকের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, যে শচী চরিত্র চমৎকার ভাবে এক্ষেত্রে আমরা দেখব সজীব, বলা যেতে পারে নাটকীয় হয়ে উঠেছে। শচীর যে সৌন্দর্য প্রতিযোগিতায় যে পরাজিত বা অপমানিত হয়ে বিচারককে শাস্তি দেওয়ার জন্য তিনি মানে বদ্ধপরিকর হয়েছেন এবং নানাভাবে নাটকের মধ্যে ইন্দ্রনীল পদ্মাবতীকে দুঃখ দেবার চেষ্টা করেছেন। ঠিক যেভাবে শর্মিষ্ঠার ক্ষেত্রে দেবযানী সফল হয়েছিলেন, এক্ষেত্রে ইন্দ্রনীল এবং পদ্মাবতীর বিপক্ষে দাঁড়িয়ে শচীও কিন্তু এক্ষেত্রে অনেক বেশি শ্রেষ্ঠ চরিত্র হয়ে উঠেছেন। কারণ এক্ষেত্রে তার যে চরিত্রের নানান যে আভ্যন্তরীণ গুণগুলো, সেই গুণগুলোর একটা বহিঃপ্রকাশ ঘটেছে। নাটকের ক্ষেত্রে নাটক তো ভালো ভালো ব্যাপার নয়, নাটক হচ্ছে একেবারেই আহ ঘটনা সংঘটনের মাধ্যমে সেক্ষেত্রে আহ নাটকের অগ্রসরতা হয়, যে একটা ঘটনা সেই ঘটনার সাপেক্ষে আরেকটা ঘটনা, এবং প্রত্যেকটি ঘটনার প্রতি মুহূর্তে বাক বদলের মাধ্যমে সে বাক বদলগুলো দর্শককে অনেক বেশি সেক্ষেত্রে সংযুক্ত করে, এবং সেই সংযোগটাই এই নাটকের ক্ষেত্রে বলা যেতে পারে আহ বড় একটা প্লাস পয়েন্ট, বা নাটকের একটা বড় প্লাস পয়েন্ট, যে প্রতি মুহূর্তে তো যত দর্শক বুঝতে পারবে না যে কি ঘটতে চলেছে, সেইটাই এক্ষেত্রে বড়। এবং আরেকটা হচ্ছে, যদি খলনায়ক এক্ষেত্রে বড় হয়, তাহলে নায়কের ক্ষেত্রে বড় হওয়ার সম্ভাবনা বেশি। যদি একটা উচ্চতা যদি যত হাইট হবে, তার নায়কের উচ্চতা তো বেশি হবে। কারণ ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আহ, যে উচ্চ চরিত্রের ক্ষেত্রে ট্র্যাজেডি হয়, সাধারণ নিম্ন চরিত্রের ক্ষেত্রে কিন্তু ট্র্যাজেডি হয় না। এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে আমরা দেখবো যে কমেডির মতো করে তিনি মৌলিকভাবে নিশ্চয়ই এক্ষেত্রে ইন্দ্রনীল এবং পদ্মাবতীর মিলন সংগঠিত করছেন, কিন্তু ঠিক তারপরেই পাশাপাশি তিনি কিন্তু এক্ষেত্রে শর্মিষ্ঠার মতোই এক্ষেত্রে কিন্তু শচীকে শ্রেষ্ঠ চরিত্র রূপে নির্মাণও করছেন। শেক্সপিয়ারের গনোরিল এবং লেডি ম্যাকবেথের মতোই শচীর যে দৃঢ় সংকল্প, প্রখর বুদ্ধি, সুচতুর উপায়ে যে উদ্ভাবনী শক্তি, মানে একেবারে বলা যেতে পারে কাঠিন্য লক্ষ্য করা যায়, সেটা কিন্তু লেডি ম্যাকবেথ এর মতোই আমাদের মনে হবে। তার যে মানে দলিত মর্যাদা উদ্ধারের জন্য যে তিনি পদ্মাবতী এবং ইন্দ্রনীলের বিচ্ছেদ সাধন করেছেন, এবং এবং বলা যেতে পারে কলিকে দিয়ে পদ্মাবতীর কাছে ইন্দ্রনীলের মৃত্যু সংবাদ অব্দি তিনি জ্ঞাপন করেছেন। এই যে প্রতিশোধ স্পৃহা, নিজের ভালোবাসাকে পাওয়ার যে প্রবল একটা চেষ্টা, এই চিরন্তন চেষ্টাটাকে কিন্তু এক্ষেত্রে নাটকে কিন্তু বেশ একটা বলা যেতে পারে তার চরিত্র নির্মাণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই রয়েছে। এবং শেষ পর্যন্ত নিরুপায় শচীর একটা পরাজয়, সেটা বাস্তবিক দুঃখবহ হয়েছে। শচী যখন শেষকালে বলে, হায় আমার এত পরিশ্রম কি বৃথা হলো, অবশেষে রতিই জিতলো, তখন তার প্রতি আমাদের সহানুভূতি উদ্রিক্ত অবশ্যই হয়। এবং মুরজা শচীর সহযোগিনী হলেও তার মধ্যে আমরা বারবার দ্বিধা এবং দ্বন্দ্ব দেখতে পাই। তার মাতৃহৃদয়ের সচেতন মনের অজ্ঞাতসারেই কন্যাকে যে দুঃখ কষ্ট দিতে সে সংকুচিত হচ্ছে, এবং এই দ্বিধাদ্বন্দ্বের সঙ্গে যে যাপন করছে যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো আর যাই হোক সজীব হবে, এটা খুব স্বাভাবিক। তাই রতি শচী এই যে চরিত্রগুলো, বা রতি শচীর যোগ্য প্রতিদ্বন্দ্বিনী অবশ্যই বটে, কারণ বুদ্ধি এবং চাতুর্যে বারবার সে শচীর উদ্দেশ্য ব্যাহত করেছে, এবং অবশেষে ভগবতীর সহায়তায় সে সর্বশেষে জয়লাভ করেছে। এবং এই তিন দেবীর প্রবল প্রতিযোগিতায় ঘূর্ণাবর্তে মানব চরিত্রগুলো নিতান্ত অসহায় ভাবে আবর্তিত হয়েছে। রতির আনুকূল্যে ইন্দ্রনীল এবং পদ্মাবতীর মিলন হয়েছে, শচীর প্রতিকূলতায় তারা আবার বিচ্ছিন্ন হয়েছে, এবং ভগবতীর প্রসাদে তাদের আবার পুনর্মিলিত হয়েছে বলা যেতে পারে। তাহলে শচী, রতি এবং ভগবতী, এই তিনটি চরিত্রের ক্ষেত্র, দেবী চরিত্রের ক্ষেত্র অসহায় ভাবে সাধারণ মানুষগুলো যে ক্রিয়াশীল থেকেছে, সেটাও কিন্তু এই নাটকের ক্ষেত্রে একটা বড় জায়গা। দেব চরিত্রের এই প্রাধান্যের জন্য মানব চরিত্রগুলো মোটেই যে ফুরিয়ে গেছে যেমন বলা যেতে পারে, বা বলা যেতে পারে খুব যে এক্ষেত্রে চরিত্রগুলো ফুটে উঠেছে এমন নয়। পদ্মাবতী একেবারে সরল কোমল প্রাণা প্রতিব্রতা স্ত্রী, একেবারেই শকুন্তলার মতো মনে হবে, কিন্তু তার ভাগ্য বা ঘটনার প্রতিরোধ করে নিজের চরিত্র সে বিকশিত করবে এমন কিন্তু সেক্ষেত্রে নেই। যেমনটা আমরা শকুন্তলার ক্ষেত্রে দেখতে পাই, শকুন্তলা কিন্তু প্রচন্ড ভাবে আত্মবিশ্বাসী, প্রচন্ড ভাবে আত্ম অভিমানী, সেই জায়গাটি কিন্তু এক্ষেত্রে নেই। ভাগ্য ঘটনার প্রতিরোধ করে নিজের চরিত্র তিনি বিকাশ করতে পারেননি, এবং রাজা ইন্দ্রনীলকে নাটকের মধ্যে খুব কম দেখতে পাওয়া যাবে, খুব বেশি যে নাটকের ক্ষেত্রে রয়েছে। সৌন্দর্যের বিচারে তার যে বুদ্ধিমত্ততা,
ব্যতীত তার চরিত্রের অন্য কোনো যে দিক সেভাবে উঠে এসছে এমন নয়। এবং বিদূষক যে চরিত্র রয়েছে অনেক স্থলে আমরা দেখব যে বিদূষকের যে অনাবশ্যক কিছু, কিছু স্থূল বুদ্ধির হাসির চেষ্টা হয়েছে। কিন্তু সেটা খুব যে উচ্চতা, খুব যে আ খুব যে উচ্চ মার্গের হাসি এমনটা নয়। কিন্তু অবশ্যই আমরা জানি শর্মিষ্ঠা নাটকেও বিদূষক চরিত্র রয়েছে, পদ্মাবতী নাটকেও বিদূষক চরিত্র রয়েছে। কিন্তু পদ্মাবতীর বিদূষক সমালোচকরা বলেন যে শর্মিষ্ঠার থেকে অনেক বেশি স্বাভাবিক এবং তার রসিকতা অনেক স্থলেই বেশ বিরক্তিকরও বলা অনেক সমালোচক বলেন। তাহলে আমরা একটা পুরো নাটকের যে কাহিনীর প্রেক্ষাপট থেকে যদি সরে আসি, সে কাহিনীর প্রেক্ষাপট সরে থেকে আমরা বুঝতে পারবো যে এই নাটকের চরিত্র নির্মাণের ক্ষেত্রে কিন্তু মধুসূদনের একটা বড় পরিবর্তন হয়েছিল। তার ঠিক পরের বছরে লিখতে গিয়ে কিন্তু তিনি যে লিখছেন, সেই লেখা কিন্তু আরো অনেক বেশি সম্ভাবনাময়, অনেক বেশি ঐশ্বর্য সমৃদ্ধ একটা নাটক।